হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমি চলে এসেছি এমন একটা টপিক নিয়ে যে টপিকটা কিন্তু অনেকেরই টেনশনের কারণ। একদমই ঠিক ধরেছো, আজকের ভিডিওটা হচ্ছে ইংলিশ গ্রামারের টেন্স রিলেটেড। আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বেসিক লেভেলে আমি টেন্সকে শিখতে পারি খুব সহজে, এবং কিভাবে এই টেন্সকে আমরা আমাদের স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা, টেন্স মানে হচ্ছে কি ক্রিয়ার কাল, মানে হচ্ছে কখন কাজটা করা হচ্ছে সেটা বোঝানো হয় কোনো শব্দ বা কোনো ইংরেজি সেন্টেন্সের টেন্স দ্বারা। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা টেন্সকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব ক্রিয়ার কাল সেখানে বোঝানো হচ্ছে ঠিকই, কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমি যে কাজটা করছি বা যে ক্রিয়াটা করা হচ্ছে সেটা কতটা কমপ্লিট হয়েছে। আমরা যদি এইটা শিখে যাই যে কোন টেন্সের মাধ্যমে কি ধরনের বা কতটা পরিমাণে কাজ করা বোঝানো হচ্ছে, তাহলে কিন্তু আমরা টেন্স নিয়ে একদম ক্লিয়ার থাকবো, আমাদের কিন্তু কোনো কনফিউশন হবে না। তাহলে চলে আসি টেন্সের ভাগ নিয়ে। আমরা সবাই জানি টেন্সের তিনটে ভাগ রয়েছে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট টেন্স কি, যেটা প্রিভিয়াস কোনো ঘটনাকে বলছে, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কোনো ঘটনাকে বলছে, অ্যান্ড ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতের কোনো ঘটনাকে বলা হচ্ছে। এবার এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল পাস্টেও রয়েছে এবং ফিউচারের এগুলো রয়েছে। এবার আমি যদি প্রেজেন্টকেই বেস করে এই চারটে ক্রিয়ার কাল সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিতে পারি, তাহলে বাদবাকি দুটো কিন্তু ওখানেই হাফ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে। যদি এই চারটে ভাগ সম্বন্ধে আমি একটু ওভারভিউ দিতে চাই, তাহলে আমি কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে এমন কোনো কাজ যেটা আমরা রেগুলার বেসিসে করে থাকি, মানে এক কথায় বলতে গেলে অভ্যাসগত কোনো কাজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? দেখো, কন্টিনিউ মানেটা আমরা সবাই জানি, কন্টিনিউ কোনো কিছু চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এমন কোনো কাজ যেটা এখনো চলছে, করা হচ্ছে। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তো এটা এখন চলছে। কিন্তু আবার আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, মানে এখন পড়াই সেটা বলছি না, কিন্তু মানে আমি পড়াই, অ্যাজ এ পার্সন আমি তোমাদেরকে ইংলিশ পড়াই। ওকে, তাহলে এটা আমার অভ্যাসগত ব্যাপার। এবং আমি যদি বলি যে আমি তোমাদেরকে এখন ইংলিশ পড়াচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটা এখন আমি করছি, কন্টিনিউয়াস। এবার আমি চলে আসি পারফেক্টে। তো এক্ষেত্রে পারফেক্ট মানে হচ্ছে কি, যে কাজটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে, কারণ কোনো কাজ কমপ্লিট হলে তবেই তো আমরা তাকে পারফেক্ট বলতে পারি। তার মানে আমি বুঝতে পারছি পারফেক্ট মানে হচ্ছে এমন কোনো কাজ যেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কোনো কাজ করা হয়ে গিয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো বর্তমান রয়েছে। কিরকম? ধরো আমি বলছি যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে বৃষ্টিটা সকালবেলা শুরু হয়ে গেছে, এখন রাত্রি রয়েছে এবং এখনো বৃষ্টিটা চলছে। তাহলে কোনো কাজ পারফেক্টলি শুরু হয়ে গিয়েছে এবং এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। তাহলে দেখো দুটোর কম্বিনেশন। কন্টিনিউয়াস আমরা কি পড়েছিলাম? কোনো কাজ কন্টিনিউ হবে, কন্টিনিউয়াস হচ্ছে এখানে এখনো বৃষ্টি চলছে। আর পারফেক্টে কি পড়েছিলাম? যে কোনো কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং সেটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বৃষ্টি সকালে শুরু হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে যে ধরনের ক্রিয়াতে আমরা দেখব যে কোনো কাজ শুরু হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট বা সেই কাজটি এখনো চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা করব হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ক্লিয়ার আমার একটা আইডিয়া হলো। এবার আমরা কি করব, ছোট ছোট করে প্রত্যেকটা ভাগ সম্বন্ধে ডিটেইলে আলোচনা করব যাতে কোনো কনফিউশন না থাকে। তো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট কাকে বলছি আমরা? আমাদের অভ্যাসগত কোনো কাজকে। ঠিক আছে, অভ্যাসগত কোনো কাজ অথবা কোনো কিছু যা চিরসত্য মানে কি? ইউনিভার্সাল ট্রুথ, ইংলিশে যেটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। যেরকম আমরা সবাই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে ওঠে, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, তারপরে আমি বলতে পারি যে সর্বদা সত্যি কথা বলা উচিত, তো এগুলো ইউনিভার্সাল ট্রুথ। গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে, দিস আর দ্য ইউনিভার্সাল ট্রুথ, কখনো চেঞ্জ হবে না। অভ্যাস কোনটা? যেটা আমার প্রেজেন্ট অভ্যাস। মানে সাপোজ আমি এখন সকালবেলা 7টায় ঘুম থেকে উঠছি, কিন্তু আমার স্কুল লাইফে আমি 6টায় উঠতাম, তাহলে আমার স্কুল লাইফে 6টায় উঠতাম সেটা কিন্তু আমি বলবো না যে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সেটা তো আমার পাস্ট কোনো একটা প্র্যাকটিস। বর্তমান কোনো অভ্যাস, তাকে আমি বলবো হচ্ছে আমার
অভ্যাসগত কাজ এবং সেটাকে আমি ক্যাটাগরাইজ করব কোথায়, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের মধ্যে। এবার চলো আমরা জেনে নিই সেন্টেন্স ফরমেশন কিভাবে হয়। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে বাংলার সেন্টেন্স ফরমেশন আর ইংলিশের সেন্টেন্স ফরমেশনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? বাংলা আমি কি বলি, আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, তাহলে আমি হয়ে গেল কর্তা, কে পড়ায়? আমি। তোমাদেরকে ইংলিশ, তোমাদেরকে ইংলিশ কি, কাদেরকে কি পড়াই? তোমাদেরকে পড়াই, কি পড়াই? ইংলিশ পড়াই। তাহলে কি প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা কর্ম, কি করি? পড়াই। তার মানে ভার্ব কোনটা হচ্ছে, ক্রিয়া কোনটা হচ্ছে? পড়াই, পড়ানোটা ক্রিয়া হচ্ছে। তাহলে বাংলার ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স ফরমেশন হচ্ছে সাবজেক্ট বা কর্তা, তারপরে বসবে অবজেক্ট বা কর্ম এবং সবার শেষে বসবে ভার্ব। ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট এটা। এক্ষেত্রে দেখো আই হয়ে গেল কর্তা, টিচ হয়ে গেল ভার্ভ, মেইন ভার্ভ বা অ্যাকশন ভার্ভ, এবং কি পড়াই? ইংলিশ পড়াই। তাহলে আই টিচ ইউ ইংলিশ। এই জন্যই কিন্তু আমরা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশে স্পোকেনে বলতে যাই তখন কোথাও না কোথাও আটকে যাই, তার মেইন কারণ কিন্তু এটা। তো চলো এবার দেখে নেওয়া যাক সিম্পল ইনডেফিনিট সেন্টেন্স গুলো কি করে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, সিম্পল ইনডেফিনিট টেন্স তৈরি হচ্ছে কিভাবে? আমি যদি সেন্টেন্সের ফরমেশনটা দেখি তাহলে প্রথমে বসছে সাবজেক্ট, তারপর বসছে হচ্ছে ভার্ভ এবং তারপর বসছে হচ্ছে অবজেক্ট। এক্ষেত্রে যেহেতু সিম্পল ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তাই ভার্ভের ফার্স্ট ফর্ম বসবে বা সিম্পল ফর্ম বসবে। এই ফরমেশনের নিয়ম কিন্তু চেঞ্জ হবে না, ভার্ভের ফর্ম চেঞ্জ হতে থাকবে, কিন্তু সেন্টেন্স ফরমেশনের এই যে সিকোয়েন্সটা রয়েছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট, এটা কিন্তু ইউনিভার্সাল, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আমি যদি এই সেন্টেন্সটাকে সাপোজ এক্সাম্পলে নিয়ে নিলাম যে আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, ওকে, তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? আমি, আই, তারপরে কি বসবে? পড়াই, টিচ, কাদেরকে পড়াই? কি পড়াই? ইউ, কি পড়াই? ইংলিশ। তাহলে ইউ অ্যান্ড ইংলিশ দুটোই কিন্তু হয়ে যাচ্ছে কর্ম, কর্তা ক্রিয়া ছাড়া, আর বাদবাকি যা কিছু সব সেন্টেন্সের মধ্যে থাকছে সবটা চলে যাচ্ছে কোথায়? কর্মতে। এবার আমি তো খুব সহজ একটা সেন্টেন্স দিয়ে তোমাদের এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশনস রয়েছে বা নিয়ম রয়েছে। কিরকম? সব ক্ষেত্রেই কিন্তু আমি একটা সেন্টেন্সকে ব্যবহার করে তোমাদের দেখাবো কি করে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে বললাম কি আমি তোমাদের ইংলিশ পড়াই, এরপর আমি সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে বলছি আমরা তোমাদেরকে ইংলিশ পড়াই। তাহলে আমরা ইংরেজি কি? উই, আমরা, উই বসলো, পড়াই টিচ ইউ ইংলিশ, উই টিচ ইউ ইংলিশ হলো। এরপরে বললাম কি আমি যে তুমি তাদেরকে ইংলিশ পড়াও, তুমি তাদেরকে ইংলিশ পড়াও, যেহেতু তুমি বলছি সেই জন্য তুমি তাদেরকে ইংলিশ পড়াও। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট হবে? তুমি, ইউ, পড়াও, টিচ, দেম, তাদেরকে দেম ইংলিশ, ইউ টিচ দেম ইংলিশ। এটা হয়ে গেল। তোমরা তাদেরকে ইংলিশ পড়াও, তোমরাও একই হবে, ইউ টিচ দেম ইংলিশ। এই অবধি কোনো কিছুর প্রবলেম নেই, কারণ হচ্ছে আমি জাস্ট সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। একটা জিনিস দেখো, ভার্বের ফর্ম কিন্তু টিচই রয়েছে, ভার্বের ফর্ম কিন্তু চেঞ্জ হচ্ছে না। এইবার আসল মজাটা হবে, তার কারণ হচ্ছে যখনই কোনো সেন্টেন্সের কর্তা সিঙ্গুলার নাম্বার হবে তখনই সে একা কোনো কাজ করতে পারবে না, তার একটা সাপোর্ট লাগবে। তাহলে কি সেই সাপোর্ট লাগবে? সেই সাপোর্টটা হচ্ছে তাকে ভার্বের সঙ্গে অ্যাড করে কিছু দিতে হবে। কি দিতে হবে? এস অথবা ইএস, এস অথবা ইএস। তাহলে তো এবার সবাই বলবে যে আচ্ছা তাহলে দিদি আমার তো আইও আমি একা, তুমি ইউও একা, তাহলে এরা কেন বসবে না? আই, উই এরা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে বসে, আমি, আমরা ফার্স্ট পার্সন, ইউ, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যা কিছু সব বসবে থার্ড পার্সনে। এবার থার্ড পার্সনের মধ্যেও ভাগ রয়েছে। কি ভাগ রয়েছে? থার্ড পার্সনের মধ্যে যা কিছু সিঙ্গুলার সেগুলোকে আমরা বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেরকম হি হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে। আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বারও আছে, যেরকম দে, দেম। ওকে, তাহলে থার্ড পার্সনে দুটো ভাগ রয়েছে। সেম অ্যাজ আমি ফার্স্ট পার্সনে দেখতে পারি আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন তাই ইউ হচ্ছে তুমি সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল, যেখানে তোমরা বোঝাচ্ছে। আমি যখন সেন্টেন্সে ব্যবহার করব আমি কি করব? আমি বললাম সাপোজ সেন্টেন্সটা রাম তোমাদেরকে ইংলিশ পড়ায়। ইংলিশ কি হবে এটা ট্রান্সলেট করলে? রাম বসে গেল, পড়ায় টিচেস। ওকে, রাম টিচেস আজ ইংলিশ, রাম আমাদেরকে ইংলিশ পড়ায়, রাম টিচেস আজ ইংলিশ। আজ এখানে অবজেক্ট হলো। এবার রাম এবং শ্যাম দুজন মিলে তোমাদেরকে ইংলিশ পড়ায়, রাম অ্যান্ড শ্যাম
টিচ আজ ইংলিশ। তাহলে এইভাবেই কিন্তু আমি এই লজিকগুলোকে কাজে লাগিয়ে একটা সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা শিখছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে আমার ক্লিয়ার একটা আইডিয়া আসছে এবং তার সাথে সাথেই আমি শিখে যাচ্ছি কিভাবে আমরা একটা সেন্টেন্সকে দেখে আইডেন্টিফাই করতে পারবো যেটা কোন টেন্সে রয়েছে। এবার আমি কি শিখবো, এই সেন্টেন্সগুলোকে আমি কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। একটা সেন্টেন্সকে চটপট বসিয়ে দেখি এই ফর্মে। আমি কি বলেছিলাম, আমি তোমাদের ইংলিশ পড়াই। এখন আমি তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে ইংলিশ পড়াই না, আই ডু নট টিচ ইউ ইংলিশ। চলো এবার আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে তোমাদেরকে ইংরেজি পড়ায়, এটা আগে করেছিলাম, হি টিচেস ইউ ইংলিশ, বা সে আমাদেরকে ইংলিশ পড়ায়, হি টিচেস আজ ইংলিশ। এক্ষেত্রে নেগেটিভ করব, সে আমাদেরকে ইংরেজি পড়ায় না, হি হেল্পিং ভার্ব বসলো ডাজ, নট বসে গেল, টিচ আজ ইংলিশ। দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি আছে, আই এর পরে আমি ডু ইউজ করছি আর হি এর পরে আমি ডাজ ইউজ করছি। তার মানে রুলস অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসে, বাকি সবকিছুর পরে ডু বসে প্রেজেন্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, ইন্টারোগেটিভ ফর্ম কিন্তু কেন এর সাথে শেখাচ্ছি, কারণ হচ্ছে এর একই টাইপের এটা, জাস্ট তোমাকে একটা জিনিসকে এদিক ওদিক করতে হবে। কি সেটা, হেল্পিং ভার্বকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, প্রথমে চলে আসবে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সেন্টেন্স যদি আমি ধরি, আমি কি তোমাদের ইংরেজি পড়াই, তাহলে এক্ষেত্রে হেল্পিং ভার্ব আগে আসবে, আই এর ক্ষেত্রে কি বসবে, ডু, তাহলে ডু আগে চলে আসবে, ডু বসে গেল। তারপরে ক্ষেত্রে কি আসবে, সাবজেক্টের ক্ষেত্রে আই, তারপরে ভার্ব টিচ, তারপর অবজেক্ট ইউ ইংলিশ। ডু আই টিচ ইউ ইংলিশ, সে কি তোমাদের ইংরেজি পড়ায়। আগে আমি নর্মাল সেন্টেন্সটা দেখে নিই, সে তোমাদের ইংরেজি পড়ায়, হি টিচেস ইউ ইংলিশ। এখানে আমি কি বলছি, সে কি তোমাদের ইংরেজি পড়ায়, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি কি করব, প্রথমে ডু অথবা ডাজ বসাবো হেল্পিং ভার্ব, যেটা প্রেজেন্টের ক্ষেত্রে বসে। এক্ষেত্রে টিচেস আছে, টিচেস এর ক্ষেত্রে ইএস টা সামনে চলে আসবে, ডু এর পিছনে বসে যাবে, হয়ে যাবে ডাজ। তারপর ডাজ বসার পরে তারপরে বসবে কর্তা, ডাজ হি, দেন কি বসবে, টিচ, দেন অবজেক্ট ইউ ইংলিশ, কোয়েশ্চেন মার্ক। যদি একটু চটপট আমরা এটাকে সাম আপ করতে চাই তাহলে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেক্ষেত্রে সেন্টেন্স ফর্মেশন হয় কিভাবে, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মেশন এটা। যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ ফর্মেশনে যেতে চাই তাহলে আমি কি করব, সেক্ষেত্রে সাবজেক্ট বসবে, হেল্পিং ভার্ব বসবে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ, এবং তারপরে নট প্রত্যেকটা সেন্টেন্সে বসবে, তারপরে বসবে হচ্ছে মেইন ভার্ব, তারপরে বসবে হচ্ছে অবজেক্ট। এরপরে আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই তাহলে সেক্ষেত্রে কি করব, আমি জাস্ট হেল্পিং ভার্ব যেটা হচ্ছে ডু অথবা ডাজ সেটাকে প্রথমে নিয়ে চলে আসবো। তাহলে ফরমেশন কিরকম হবে, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, এবং তারপরে হয়ে যাবে হচ্ছে অবজেক্ট, এবং সবশেষে একটা কোয়েশ্চেন মার্ক। আশা করি সিম্পল ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট সম্বন্ধে আর কারোর কোনো কনফিউশন থাকবে না। তো তোমাদের কাজ হচ্ছে শিখে গেলে, কিন্তু এই শেখাটুকু এখানেই থেমে থাকলে হবে না, চটপট যে কোনো রিসোর্সেস যেটা পাবে তুমি হাতের কাছে সেখান থেকে কিন্তু ট্রাই করো এই সেন্টেন্সগুলোকে চিনতে, আইডেন্টিফাই করতে ট্রাই করো, সেগুলোকে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে, নেগেটিভ থাকলে সেগুলোকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে, তবেই কিন্তু এই শেখাটা আলটিমেটলি তোমার পূর্ণতা পাবে। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে সিম্পল প্রেজেন্ট সম্বন্ধে আমাদের কিন্তু কোনো কনফিউশন আর থাকার কথা নয়। যদি থাকে অবশ্যই মেনশন করো, আমি ট্রাই করব তোমাদের কনফিউশনগুলোকে অবশ্যই ক্লিয়ার করতে। যদি তোমরা ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন নিচ্ছ তাহলে এইচআর কোয়েশ্চেন, ইন্টারভিউ রিলেটেড নানা কনফিউশন ক্লিয়ার করতে অবশ্যই প্লেলিস্টে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো কিন্তু দেখা চাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা নতুন ভিডিওতে অন্য কোনো একটা নতুন টপিকের সঙ্গে। আনটিল দ্য টাইম, কিপ লার্নিং অ্যান্ড স্টে সেফ। বাই বাই।